আসসালামু আলাইকুম। আমি ইমন, ফাউন্ডার ঢাকা কলেজ সাইকোলজি সোসাইটি। তো আমাদের বেসিক রিসার্চ ক্লাসের ১ম ক্লাস শুরু করতেছি আজকে। আমাদের ঢাকা কলেজ সাইকোলজি সোসাইটিতে যে রিসার্চ টিমটা আছে, সে রিসার্চ টিমকে তৈরি করার জন্য বেসিক যে ইনস্ট্রাকশনগুলোর দরকার, মূলত সেই জিনিসগুলো নিয়ে আজকের ক্লাসে জাস্ট আলোচনা হবে। বেসিক ডিসকাশন। আর এইখান থেকে আপনার এটার পরে আমরা বেসিক ডিসকাশন শেষ হলে আমরা আপনার আম, আমাদের যে রিসার্চ পেপার রাইটিং এর পার্টগুলো আছে সেখান থেকে শুরু করব। দেন রিসার্চ পেপার রাইটিং শুরু হলে শেষ হলে রিসার্চ পেপার রাইটিং এর পরে অ্যানালাইসিস অ্যান্ড দেন পাবলিকেশন। ওকে, তো প্রথমে রিসার্চ আইডিয়েশনে আসি। হোয়াট ইজ রিসার্চ? রিসার্চ বা গবেষণা, আপনার এট ফার্স্ট রিসার্চ শব্দটা শুনলে আমাদের মাথাতে যেটা আসে একটা প্রবলেম বা যে কোনো কিছু তৈরি করা বা নতুন কোনো একটা কিছু নিয়ে কাজ করা বা থিওরি নিয়ে কাজ করা, যাই হোক। বাট সাইকোলজি বা সোশ্যাল সায়েন্সের যে রিসার্চগুলো আছে, আমরা তো মূলত এপি এর গাইডলাইন ফলো করি। বা আমাদের সোশ্যাল সায়েন্সের রিসার্চের সংবিধান যদি বলি, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের 70 এডিশনের যে বইটা আছে, এপিএ পাবলিকেশন ম্যানুয়াল, তো এটার অনুযায়ী বা সায়েন্টিফিক ডিফিনিশন অনুযায়ী রিসার্চ মূলত একটা জাস্ট একটা প্রবলেমের সলিউশন বের করা, এটাই রিসার্চ। তো এখানেও আপনার কিছু ফ্যাক্টরস আছে ডেফিনিশনে। যেমন আমরা যখন রিসার্চে কাজ করব তখন এই জিনিসগুলো অবভিয়াসলি মাথায় রাখবো। একদম ডেফিনিশন থেকে রিসার্চে যে ডেফিনিশন গুলো আছে, ডেফিনিশনের পেছনে যে ফ্যাক্টরস গুলো আছে, এই জিনিসগুলো মাথায় রেখে দেন রিসার্চের টপিক নিয়ে কাজ করা শুরু করব। তো এট ফার্স্ট যদি বলি রিসার্চ কি, প্রথমত যে কোনো কিছু, নতুন কোনো কিছু চিন্তা করা। তো ধরেন আমরা যে কোনো কিছু বা রিসার্চ শুরু করার আগে রিসার্চটা শুরু হয় কিভাবে বা রিসার্চটা হয় কি নিয়ে, কোনো একটা সমস্যা বা প্রবলেম সমাধানের জন্য, বা যে কোনো একটা প্রবলেম হচ্ছে কিনা প্রবলেমটা বের করার জন্য, এবং ওই প্রবলেমটার সলিউশন কি হইতে পারে সাইন্টিফিক ওয়েতে সেটা বের করার জন্য, সেটা অ্যাপ্লিকেবল কিনা সেটা বের করার জন্য। বাট এই সবকিছুর পেছনে মূল জিনিসটা কি থাকে? উম ধরেন আমি একটা প্রবলেম হচ্ছে কিনা কোথাও এটা নিয়ে রিসার্চ করতেছি। তো প্রবলেম হচ্ছে কিনা এটার জন্য তো আমার প্রথমে যে কোনো একটা থিঙ্কিং আসছে, ওই থিঙ্কিং থেকে আমার এই চিন্তা আসছে, বা যেটা নিয়ে কাজ করি না কেন প্রথমে তো আমার থিঙ্কিং আসে, দেন আমি ওইটা নিয়ে কাজ করি। তো থিঙ্কিং বা চিন্তা তো অনেক কিছু নিয়ে হয়, বাট যখন এমন কোনো কিছু নিয়ে চিন্তা আসবে যেটা আপনার সাইন্টিফিক কোনো প্রুফ নেই, বা ধরেন সাইকোলজির কথা যদি বলি, মেন্টাল হেলথ নিয়ে তো অনেক কাজ আছে। বাট ধরেন ঢাকা কলেজের স্টুডেন্টদের মধ্যে সুইসাইড টেন্ডেন্সি কিরকম, এটা এরকম কোনো চিন্তা যদি আসে, দেন এই এই জিনিসটা নিয়ে তো আগে কোনো কাজ হয়নি, দেন তার মানে এটা নতুন কোনো একটা থিঙ্কিং। এটা থেকে আমি একটা রিসার্চ করতে পারি কোনো স্কিল বা কোনো একটা ডিজাইন রেডি করে। তো আমি একটা সমস্যা সিলেক্ট করলাম যে ঢাকা কলেজের স্টুডেন্টদের সুইসাইড টেন্ডেন্সি বা ক্লাসে অমনোযোগিতা আছে, এটা একটা প্রবলেম। তো এই প্রবলেম এটা তো একটা প্রবলেম, আমি তো জাস্ট প্রবলেমটা আইডেন্টিফাই, দুইটা রিসার্চ হইতে পারে। একটা রিসার্চে আমি প্রবলেম আইডেন্টিফাই করতে পারি, আরেকটা রিসার্চ হইতে পারে যেটাতে আমি প্রবলেমের সলিউশন কি হইতে পারে আমি একটা জাস্ট ধারণা দিব হাইপোথিসিস আকারে, যে এই প্রবলেমের সলিউশন এরকম হতে পারে আমার ধারণা। তো এটাকে আমি রিসার্চের মাধ্যমে প্রুভ করে দেখানোর চেষ্টা করব যে এটা আমি যে ধারণাটা দিলাম বা আমি যে আইডিয়াটা দিলাম, এই আইডিয়াটা অ্যাপ্লাই করলে আসলে প্রবলেম সমাধান হবে কি হবে না সাইন্টিফিক ওয়েতে। দেন অপ্রতিষ্ঠিত কিছুকে প্রমাণ করা, এটা আপনার হাই লেভেলের যে রিসার্চ গুলো আছে, পিএইচডি, পোস্টডক, বা কোনো সায়েন্টিস্টের কথা যদি বলি, তারা যেগুলো করে, অবা কোনো থিওরি বা একদম ফুললি নতুন কোনো কিছু, যেটা এটা আপনার পরে অনেক পরের বিষয়। এটাতে আচ্ছা, আরেকটা বিষয় যেটা কোনো কিছু বিস্তারিত খোঁজায়, যে চিন্তা করা, সমস্যার সমাধান, সবকিছুই তো আপনার নরমালি আমরা নরমাল লাইফেও প্রতিদিন কোনো না কোনো ভাবে জিনিসটা আমরা কথা বলতে বলতে অনেক সময় অনেক কিছু করি।
কিন্তু রিসার্চে অ্যাকচুয়ালি কি হয়, রিসার্চে আমরা প্রত্যেকটা জিনিস একদম বিস্তারিত একদম যত ডিপে ঢোকা যায় সেই দিকটাতে যাই। যেমন রিসার্চের ক্ষেত্রে আমরা যখন পেপার লিখি তখন কিন্তু পেপারে আপনার প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা উম, এমনও হতে পারে প্রত্যেকটা দাড়ি কমা অনেক ইম্পর্টেন্ট যে এটা দিয়েও কোনো কিছু বোঝাচ্ছে। তার মানে আপনার রিসার্চের প্রত্যেকটা জিনিসই, রিসার্চ যখন শুরু করি কোনো টপিক নিয়ে সেটার প্রত্যেকটা জিনিসই খুবই বিস্তারিত বা একদম যত ডিপ ডিপ পর্যন্ত যাওয়া যায় সেটা আহ, সেই পর্যন্ত গিয়ে দেন ওইখান থেকে আমরা রিসার্চ শুরু করি। তো এটা গেলো রিসার্চের জাস্ট বেসিক আইডিয়েশন। তো আমরা যখন রিসার্চ করব বা শুরু করব এই বিষয়গুলো অবভিয়াসলি মাথায় রাখতে হবে যে আমি কি নিয়ে কাজ করতেছি, এই জিনিসগুলো নিয়ে আমি প্রবলেম আইডেন্টিফাই করব নাকি সলিউশন বের করার, সলিউশনের আইডিয়া নিয়ে কাজ করব। তো যেটা নিয়ে কাজ করব সেটার একদম ডিপলি বা বিস্তারিত বিষয়গুলো নিয়ে, বিস্তারিত বিষয়গুলো প্রথমে আইডেন্টিফাই করে দেন স্পেসিফিক ভাবে কোন বিস্তারিত বিষয় নিয়ে আমি কাজ করব সেটা বের করব। ওকে, তো এখন আচ্ছা আমরা যেভাবে আপনার জিনিসগুলা শুরু করব বা আমরা যেভাবে জিনিসগুলা গাইড করব সেটা হবে আপনার ফার্স্ট স্টেপে আমরা প্রথমে টপিক সিলেক্ট করব। যে কোনো একটা টপিক সিলেকশন করার পরে দেন আসবো কোশ্চেন আর প্রবলেম স্টেটমেন্ট। টপিক সিলেকশনের ক্ষেত্রে যে কোনো টপিক আমরা সিলেক্ট করতে পারি। উম, তো টপিক সিলেকশন, তারপরে টপিক সিলেক্ট করলাম, টপিক সিলেক্ট করার পরে ওই টপিকটার উপর যেটা বললাম আপনার রিসার্চে তো আমরা প্রবলেম আইডেন্টিফাই করি বা প্রবলেম সলিউশন নিয়ে কাজ করি। তো টপিক সিলেক্ট করলাম মেন্টাল হেলথ। এখন মেন্টাল হেলথে কি প্রবলেম আছে, স্পেসিফিক কোন একটা প্রবলেম ঠিক করলাম। এখন আমি কোন একটা এনভায়রনমেন্টে এজ লাইক ঢাকা কলেজ বা ঢাকা দক্ষিণে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে মেন্টাল হেলথে কি প্রবলেম আছে কিনা এটা আইডেন্টিফাই করতে পারি, কিংবা এই প্রবলেম থাকলে এই প্রবলেমের সলিউশনটা কি হইতে পারে। আমি হাইপোথেসিস দিলাম যে প্রবলেমের সলিউশন হইতে পারে এই যে এই কাজটা করলে, ধরেন এই কাজটা যে কোনো একটা কাজ করলে, তো এটা আমি অ্যাপ্লাই করে দেখাইলাম এই কাজটা করলে সলিউশন হইতেছে কি হইতেছে না। তো এটা আমি এটা টপিক সিলেকশনের পরে আমি কোন প্রবলেমটা অ্যাকচুয়ালি ঠিক করব, ওই বা কোন প্রবলেম নিয়ে কাজ করব ওইটা আইডেন্টিফাই করব। দেন ওইটার পরে আমি ডিজাইন বা মেথডটা ঠিক করব। ডিজাইনার মেথড এটা যদিও পরে করতে হয়, বাট এখানে আমরা আগে গাইড বা আমরা আগে দেওয়ার জন্য প্রেফার করি এই কারণে যে আহ, অনেক সময় দেখা যায় যে আপনি পুরো অর্ধেক পেপার শেষ, দেন যখন ডিজাইনের মেথড অংশে যাবেন তখন আপনার সেখান থেকে ডিজাইনের মেথড থেকে অনেক সময় পার্টিসিপেন্ট, তারপরে আপনার এলিমেন্টস বা স্কেলের অনেক বিষয় থাকে যে জিনিসগুলো লাগে, দেন ইথিক্যাল অ্যাপ্রুভাল, এই বিষয়গুলোর জন্য অনেক সময় দেখা যায় যে মাঝপথে রিসার্চের কাজ পুরোটা বন্ধ হয়ে যায়। তো এটার কারণে যে ডিজাইনের আমরা টপিক সিলেকশনের পরে আমরা কোন প্রবলেমটা নিয়ে কাজ করব সেটা ঠিক আইডেন্টিফাই করলাম স্পেসিফিক ভাবে, দেন ওই প্রবলেমটা নিয়ে কাজ করার জন্য আমি কোন ডিজাইন এবং কোন মেথড ইউজ করব। এই ডিজাইন আর এই মেথডগুলো ইউজ করলে আপনার কোন জিনিসগুলো আমার লাগবে, কোন স্কেল লাগবে, কোন ইথিক্যাল অ্যাপ্রুভ লাগবে কিনা, কারো কোনো ইনস্টিটিউশনের পারমিশন লাগবে কিনা বা কোনো পার্সনের পারমিশন লাগবে কিনা, এই জিনিসগুলো ঠিক করে, বা বাজেট লাগবে কিনা, এই জিনিসগুলো বের করে দেন ওই জিনিস যে জিনিসগুলো আমি বের করতে পারবো বা যে জিনিসগুলো আমার লাগবে, যে বাজেটটা আমার লাগবে, এইসব বিষয় আমার আয়ত্তের মধ্যে আছে কিনা সেগুলো বিবেচনা করে সেগুলো কনসিডারেশনে রেখে দেন নেক্সট স্টেপে যেতে হবে, যেন মাঝপথে আমার সেখান থেকে আবার ব্যাক না করতে হয়। ওকে, তারপরে আসবো টাইটেল সিলেকশনে। এই সবকিছু যখন আমার মোটামুটি ঠিক হলো, হ্যাঁ আমার সামনে আর কোনো বাধা নেই, দেন আমি আমার টপিক থেকে আমি যে স্পেসিফিক প্রবলেম ঠিক করছিলাম সেই প্রবলেমটার জন্য একটা টাইটেল ঠিক করলাম। টাইটেলের পরে আমরা যাবো লিটারেচার রিভিউ এন্ড রিসার্চ গ্যাপ, দেন রাইটিং স্টেপস, ওকে, দেন অ্যানালাইসিস, তারপর পাবলিকেশন। আজকে জাস্ট লিটারেচার রিভিউ এন্ড রিসার্চ গ্যাপ পর্যন্ত আসবে, তারপর বাকি অংশ রাইটিং স্টেপস একদিনে, আর অ্যানালাইসিস এন্ড ফাইন্ডিংস এটাতে একটু টাইম লাগবে, পাবলিকেশনে একদিনে হয়ে যাবে। তারপর আসি টপিক, এখন আসি প্রথম জিনিসটাতে, টপিক সিলেকশন। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সিলেকশন। টপিক সিলেকশনের উপর পুরো টপিক সিলেকশন আর টাইটেল সিলেকশন এই দুইটা জিনিসের উপরই
বেসিক্যালি অনেক কিছু ডিপেন্ড করে। তো আপনার টপিক সিলেকশনের ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, ফার্স্ট অফ অল আপনার কি কি রিসোর্সেস লাগবে, লাইক স্কেল, এলিমেন্টস, যে আপনার একটু আগে যেটা বললাম, আমার রিসার্চ যেটা আমি যে প্রবলেমটা ঠিক করলাম, এই প্রবলেমের জন্য আমার কি কি এই প্রবলেমটা বের করার জন্য, যেমন আমি ঢাকা দক্ষিণের প্রবলেম ঠিক করলাম, ঢাকা দক্ষিণের মানসিক ছাত্রদের মধ্যে মানসিক স্বাস্থ্যের অবস্থা কেমন। এখন আমি এখান থেকে আরো স্পেসিফিক করলাম, মানসিক স্বাস্থ্যের মধ্যে স্ট্রেস নিয়ে কাজ করব, স্ট্রেসের পরিমাণ কেমন ট্রাফিক জ্যামের কারণে। তার মানে এখানে আমার স্ট্রেসের কোন একটি স্কেল লাগবে, দেন স্ট্রেসের পরিমাণ টেস্ট করার জন্য, তো এটার বাংলা ভার্সন ওপেন আছে কিনা এটা দেখতে হবে, বা ওপেন না থাকলেও সেটা কার কাছ থেকে অ্যাপ্রুভাল লাগবে, তার কাছ থেকে আমি অ্যাপ্রুভাল পাবো কিনা, সেই জিনিসগুলো দেখতে হবে। তারপর আপনার যেহেতু ফুল দক্ষিণের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেটা কালেক্ট করতে হবে, সো অবভিয়াসলি আমার পার্টিসিপেন্ট ঠিক করার ক্ষেত্রে পুরো দক্ষিণ সিটিকে রিপ্রেজেন্ট করবে এরকম পার্টিসিপেন্ট ঠিক করতে হবে স্যাম্পলিং এর সময়। তো সেই জিনিসটা আমি পারবো কিনা, বা ডেটা কালেকশনের জন্য আমি যথেষ্ট পরিমাণ সময় বা ফান্ডিংস আছে কিনা, বা এগুলো লাগবে কিনা, এই জিনিসগুলো বিবেচনা করে দেন আমি আমার টপিকটা ফাইনাল করব। তারপরে আসি ইথিক্যাল পারমিশন। ডেটা কালেকশনের ক্ষেত্রে বা স্কেল ইউজের ক্ষেত্রে বা ল্যাব ইউজের ক্ষেত্রে আমার কোনো পারমিশন লাগবে কিনা, বা আমি যদি কোনো স্কুল বা কোনো অর্গানাইজেশনে যেতে চাই বা কোনো এনজিওতে যেতে চাই, সেক্ষেত্রে আমার কোনো পারমিশন লাগবে কিনা, ওইগুলো আমি পাবো কিনা, এই জিনিসগুলো ফাইন্ড আউট করবো। দেন ফান্ডিংস এর কথা তো বললামই প্রথম দিকে, যে ফান্ডিংস লাগলে সেটাও আমার লাগতেছে কিনা, আর যতটুকু লাগতেছে ওইটা আপনার আমি দিতে পারবো কিনা, আমার আয়ত্তে আছে কিনা, সেটা দেখে দেন নেক্সট স্টেপে যাব। আচ্ছা, আর এখন আপনার সেই আরেকটা মেন জিনিস, সেটা হলো ইম্পর্টেন্স। যে টপিকটা সিলেক্ট করবেন সেটা গুরুত্ব কতটুকু আছে, সেটা অবভিয়াসলি ম্যাটার করবে আপনার পাবলিকেশন বা আপনার পেপারটা কতটুকু ভালো মানের হতে পারে এটার উপর। কারণ আপনি রিসার্চ করতেছেন অনেক সময় নিয়ে, 1-1.5 বছর নিয়ে, এখন 1 বছর ধরে আপনি একটা রিসার্চ শেষ দিলেন, বাট সেই রিসার্চটার কোনো গুরুত্ব নাই। যেমন আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে ধরেন আম, ঢাকাতে আপনি মাইনাস ডিগ্রি তাপমাত্রা, যেমন বরফ, যেসব দেশে আপনার আইস পড়ে শীতের দিনে, ধরেন -2-3 ডিগ্রি তাপমাত্রা চলে আসে, এরকম তাপমাত্রায় যারা থাকে তাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা নিয়ে যদি রিসার্চ করেন, ওরকম একটা টপিক রিসার্চ করতে চাইতেছেন, তো এই ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে ডেটা কালেক্ট করতেছেন যে বাংলাদেশের মানুষের তীব্র শীতে তাদের মানসিক অবস্থা কেমন থাকে। এই জিনিসটার তো বাংলাদেশে কোনো ইম্পর্টেন্স নাই। তো এরকম যে জিনিসগুলো আপনার বর্তমান প্রেক্ষির সাথে ইম্পর্টেন্সই থাকবে, যে জিনিসগুলো আপনার, বা আপনি রিসার্চে তো আমরা দুইটা কাজ করে, একটা প্রবলেম আছে কিনা, আর একটা আপনার প্রবলেমের সলিউশন আমি হাইপোথাইজ করতে পারতেছি কিনা। তো প্রবলেম আপনি যেটা আইডেন্টিফাই করতেছেন, সেই প্রবলেমটা কতটুকু গুরুত্বপূর্ণ, মানে সেই প্রবলেমটা আসলে কতটুকু ক্ষতি করতেছে সেই সোসাইটি বা এনভায়রনমেন্টে, সেটা দেখতে হবে। বর্তমানে ওই প্রবলেমটা আছে কিনা, মানে বর্তমান সময়ে ওই প্রবলেমটা কতটুকু পরিমাণে আছে, এই জিনিসটা খেয়াল করতে হবে ইম্পর্টেন্সি বের করার জন্য। দেন আপনি যে সলিউশনটা দিলেন, ওই সলিউশনটা মানে ওই প্রবলেমটা যদি অবভিয়াসলি প্রবলেমটা যদি খুবই বেশি পরিমাণে হয় বর্তমান সময়ে, সেই ক্ষেত্রে সলিউশনও ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো মাথায় রেখে দেন টপিক সিলেকশনে যাব। তারপরে যে টপিক সিলেকশনের ক্ষেত্রে আপনি যদি একাডেমিক টপিকে যান, যেমন সাইকোলজি বা বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ডোপামিন বা হরমোনাল যে বিষয়গুলো আছে, তারপরে প্রোটিনের যে বিষয়গুলো আছে, মানে হরমোন, প্রোটিন প্লাস নিউরোলজি রিলেটেড যে টপিকগুলো আছে, এই জিনিসগুলোর উপর যদি লেটেস্ট টপিক খুঁজতে চান, সেক্ষেত্রে যেমন আমাদের দেশে তো ওইরকম কোনো রিসার্চ হয় না বা ওইরকম স্টাডিও হয় না ক্লাসে বা একাডেমিক বিষয়ে। তো এক্ষেত্রে আপনারা মানে বড় বড় যে বাইরের দেশে যে ইউনিভার্সিটি গুলো আছে, লাইক ক্যামব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড, প্রিন্সটন ইউনিভার্সিটি, পাদুয়া ইউনিভার্সিটি,
এইগুলার এই ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলোতে যে প্রফেসরে ওয়েবসাইটে ঢুকলে আপনার প্রফেসরদের প্রোফাইলে ওনাদের লাস্ট যে কাজগুলো আছে ওইগুলো পাওয়া যায়। তো এখান থেকে প্রফেসররা যে লেটেস্ট টপিকের উপর কাজগুলো করছে ওই টপিকগুলো বা ওই পেপারগুলো পড়লে আপনি বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি বর্তমানে বা এখন বর্তমান সময়ের প্রেক্ষিতে কোন প্রবলেমগুলো নিয়ে আমার কাজ করা উচিত বা কোন টপিকের উপর আমার কাজ করা উচিত। এই কারণে আপনার প্রফেসরদের প্রোফাইল রিভিউ করতে পারেন যে আপনার প্রফেসররা আপনি যে ফিল্ডে কাজ করতে চাচ্ছেন সেই ফিল্ডের প্রফেসররা এখন বর্তমান সময়ে কোন টপিকগুলো নিয়ে কাজ করতেছেন। এটা করলে আপনার আপনি যদি বাইরে যেতে চান সেই ক্ষেত্রে একটা এক্সট্রা ফ্যাসিলিটিস থাকতে পারে যে তাদের সাথে পরবর্তীতে কানেক্ট হতে পারেন যে যে টপিকের উপর কাজ করছিল আগে সেটার উপর আপনি ইন্টারেস্টেড, আপনি সেটার উপর কাজ শুরু করছিলেন। আচ্ছা, তারপরে এখন যতটুকু আসলে এখানে এটাকে আরেকবার রিভিউ করি। তো আমি আপনার প্রথমে টপিক সিলেক্ট করলাম, একটা টপিক ওভারঅল একটা টপিক যেমন মেন্টাল হেলথ। তো এই টপিক থেকে আমি একটা প্রবলেম ঠিক করলাম যে এই টপিকের মধ্যে কি প্রবলেম আছে। দেন আমি ফাইনাল করলাম আমি প্রবলেমটা আছে কতটুকু পরিমাণে এটা বের করব, এটা নিয়ে কাজ করব নাকি এই প্রবলেমটা সলিউশন কি হইতে পারে সেটা নিয়ে কাজ করব। ওকে, তো এইটার জন্য আমার প্রবলেম টপিকটা সিলেক্ট করার পরে আমাকে প্রবলেমটা লিখতে হবে বা প্রবলেমটা স্টেটমেন্ট দিতে হবে। আমি যে প্রবলেমটা নিয়ে কাজ করতেছি ওই প্রবলেমটা এটাকে বলে প্রবলেম স্টেটমেন্ট। আচ্ছা, এখনো আপনার আমরা লেখা শুরু করি নাই, মানে অবভিয়াসলি ওয়ার্ড ফাইলে লিখতে হবে। তো এখন বা এই ক্লাসে যা কিছু হবে সবকিছু আপনারা নোট করে রাখবেন। প্রথমে আপনি টপিকটা লিখে রাখলেন নোটে, তারপরে টপিক থেকে যে প্রবলেম আইডেন্টিফাই করলেন বা যেটা নিয়ে কাজ করবেন যে প্রবলেম নিয়ে ওটা লিখলেন। তারপরে প্রবলেম আইডেন্টিফাই নিয়ে কাজ করবেন নাকি আপনি প্রবলেম সলিউশন নিয়ে কাজ করবেন ওটা লিখলেন। তারপরে আপনার প্রবলেম আপনি যখন এতটুকু লিখে ফেলবেন দেন এখানে প্রবলেম স্টেটমেন্ট এন্ড কোশ্চেন চলে আসবে। এটা যে আমাদের ফার্স্ট ইয়ারের কোর্সে রিসার্চ মেথোডোলজি কোর্সে পড়ায় যে হাইপোথেসিস বা রিসার্চ কোশ্চেন বা প্রবলেম স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়। জাস্ট এখানে আপনি যেটা নিয়ে কাজ করতেছেন সেই প্রবলেমটা একটু নিজের ভাষায় আপনি নোটে প্রথমে লিখে রাখবেন যে আপনি এই প্রবলেমটা কেন সিলেক্ট করলেন, কেন এটা কতটুকু গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো আপনি নিজের মতো করে লিখে রাখবেন। দেন যখন ওয়ার্ড ফাইলে সরাসরি লিখার অংশে যাব দেন ওইখানে এটা বিস্তারিত আবার বিস্তারিত দেখাই দেবো প্র্যাকটিক্যালি কিভাবে লিখতে হবে বা কিভাবে আপনি জিনিসটা বের করবেন ওয়ার্ড ফাইলে পেপার লেখার সময়। তারপরে আপনি এতটুকু লিখলেন, নোট করলেন, তারপরে আপনি আসবেন ডিজাইন এন্ড মেথডে যে আপনি অ্যাকচুয়ালি যেই প্রবলেমটা ঠিক করলেন আপনি সেটা কিভাবে কাদের নিয়ে কাজ করবেন। প্রথমে আসে পার্টিসিপেন্ট এন্ড স্যাম্পলিং। আপনি কোন পার্টিসিপেন্ট নিয়ে কাজ করবেন, তাদের এজ কত হবে, জেন্ডার কেমন হবে, এরকম আপনার যতগুলো ক্যাটাগরি বা রেশিও হইতে পারে সবগুলো এখানে আপনি প্রথমে ইনভলভ করবেন। প্রয়োজনে এখানে আপনি একদিন বা কয়েকদিন সময় বেশি নেন। এখানে আপনি নোট ডাউন করবেন পার্টিসিপেন্ট কারা হবে, প্রথমে এটা নোট ডাউন করলেন। ধরেন ঢাকা নর্থের মেন্টাল হেলথ স্ট্রেস নিয়ে কাজ করবেন ট্রাফিক জ্যামের জন্য। তো এখানে আপনার পার্টিসিপেন্ট হইতেছে ঢাকা নর্থ। আর যেহেতু ট্রাফিক জ্যামের কারণে তার মানে এখানে যারা নিয়মিত চলাচল করে, তো নিয়মিত চলাচল কারা করে স্টুডেন্ট, তারপরে আপনার যারা কাজ করে বাইরে তারা। তো এই দুই ক্যাটাগরি থেকে আপনি যে কোনো এক ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। ধরেন যারা কাজ করে অফিসে তাদের সিলেক্ট করলেন। দেন এখান থেকে জেন্ডার সিলেক্ট করলেন। জেন্ডারের ক্ষেত্রে মেল ফিমেল দুইটাই রাখা যায়। তারপরে আপনার আরো কি কি রেশিও হইতে পারে এখানে যে কারা আপনার পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করে প্লাস প্রাইভেট ট্রান্সপোর্টে চলাচল করে। এই দুইটা জিনিসের মধ্যে এই দুইটা ডিফারেন্ট রেশিও তৈরি করতে পারেন যে যারা পাবলিক এবং প্রাইভেট ট্রান্সপোর্টে চলাচল করে এদের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা স্ট্রেসের। দেন সময়ের একটা রেশিও করতে পারেন যে যারা কম সময়ে
ট্রাফিক জ্যামে থাকে তাদের স্ট্রেসের পরিমাণ কেমন, যারা অধিক সময় থাকে তাদের স্ট্রেসের রেশিও কেমন। এরকম আপনার পার্টিসিপেন্ট সিলেক্ট করার পরে স্যাম্পলিং করার জন্য আগে পার্টিসিপেন্টকে ক্যাটাগরাইজ করবেন যে আপনার কতগুলো, আপনার যে ভেরিয়েবল গুলো আছে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট, এই দুইটা ভেরিয়েবল যেমন ট্রাফিক জ্যাম আর স্ট্রেস, তো এই দুইটা জিনিসের সাথে রিলেটেড কোন কোন পার্টিসিপেন্ট স্পেসিফিক করার পরে দেন ওইখান থেকে আপনি যে কোনো একটা বা অনেকগুলো করতে পারেন। বা ধরেন আপনি সরাসরি পুরো ডাটাটা নিয়ে নিলেন অনেক বড় একটা পার্টিসিপেন্ট থেকে, দেন এটাকে আপনি বেশ কয়েকটা ডেটা পাইলেন এখান থেকে, যেমন স্টুডেন্টদের কাছ থেকে নিলেন, অফিসের যারা যায় তাদের কাছ থেকেও নিলেন। এখানে আপনার দুইটা পেপার আলাদা আলাদা লিখতে পারেন, স্টুডেন্ট আর স্টুডেন্টদের জন্য আলাদা, অফিসে যারা যায় তাদের জন্য আলাদা। আবার আপনার সময়ের ক্ষেত্রে একটা করতে পারেন যে যারা কম সময় থাকে, বেশি সময় থাকে, দেন আপনার প্রাইভেট ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট, এরকম। সো ডিজাইনের ক্ষেত্রে প্রথমে আপনি কি করবেন, পার্টিসিপেন্ট ঠিক করলেন, দেন স্যাম্পলিং করার জন্য জাস্ট পার্টিসিপেন্টের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা স্পেসিফিক করে ওটার উপর বেস করে স্পেসিফিক করে কয়েকটা রেশিওতে ভাগ করবেন। দেন আপনার এখানে কি কি ইনস্ট্রুমেন্টের ভেরিয়েবল তো বললাম, ইনস্ট্রুমেন্ট কি কি লাগতেছে, অনলাইন ডেটা কালেক্ট করে যেমন স্কেল লাগে, তো স্কেল বা টেস্ট করার জন্য স্কেল লাগে, ওই স্কেলটা আপনার কোনো পারমিশন লাগবে কিনা বা পারমিশন নেওয়া পসিবল কিনা, বা ওপেন কিনা, বাংলা ভার্সন আছে কিনা। তারপরে আপনার অফলাইন ডেটা কালেক্ট করলে কি কি লাগবে, আপনার যতগুলো পেপার লাগবে সেগুলো আপনি বের করতে পারবেন কিনা, ফটোকপি করতে যত খরচ হবে সেগুলো আপনার পক্ষে বহন করা সম্ভব কিনা, এই জিনিসগুলো ফাইন্ড আউট করলেন। দেন ইথিক্যাল কনসিডারেশন, অবভিয়াসলি আপনার কিছু কিছু জায়গায় যেমন স্কুল বা কোনো ইন্ডাস্ট্রি বা কোনো অর্গানাইজেশনে ডেটা কালেকশনের জন্য গেলে ইথিক্যাল বা পারমিশন লাগে। অনেক ক্ষেত্রে আপনার স্কেলের পারমিশন নিতে হয়, আবার অনেক ক্ষেত্রে মানে সেন্সিটিভ কিছু জিনিসের ক্ষেত্রে আপনি যদি ধরেন ভায়োলেন্স বা ইন্টারভিউ নিয়ে যদি আপনি ডেটা কালেক্ট করেন, মানে ইন্টারভিউ করে ডেটা কালেক্ট করেন কোয়ালিটেটিভ, সেক্ষেত্রে আপনি অনেক কিছু জিজ্ঞেস করার সময় বা প্রশ্ন করার সময় অনেক সেন্সিটিভ কিছু করলে হয়তো মেন্টাল হেলথ সাপোর্টের প্রয়োজন হতে পারে বা অন্য কোনো সাপোর্টের প্রয়োজন হতে পারে, বা আপনি যদি ল্যাবে নিয়ে আসেন সেক্ষেত্রেও কোনো ধরনের সাপোর্টের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনার ইথিক্যাল ক্লিয়ারেন্স প্লাস আপনার যে ধরনের সাপোর্ট দরকার ওইখানে তারা আছে কিনা, আপনি দিতে পারবেন কিনা, সেই জিনিসগুলো আইডেন্টিফাই করে রাখবেন। এগুলা কিন্তু আপনি নোট করে রাখতেছেন, প্রথমে এখনো লেখা শুরু করে নাই। তারপরে আপনার আসবে টাইটেলে। টাইটেলের ক্ষেত্রে টাইটেলটা সবচেয়ে একটু ইম্পর্টেন্ট, কারণ আপনার পেপার লেখা যত বড় হোক না কেন, 1000 বা 1500, ধরেন আপনি 200 পৃষ্ঠা লিখলেন পেপারটা, তো 200, আপনার টাইটেলটা এমন হইতে হবে যেন আপনার ফুল পেপারটা বোঝা যায় শুধুমাত্র টাইটেল পড়েই। যেমন টাইটেলে আপনার কয়েকটা জিনিস মাস্ট রাখতে হবে। আচ্ছা, তার আগে আপনার আমাদের যে এপিএ পাবলিকেশন ম্যানুয়াল আছে সেটার একটা গাইডলাইন আছে যে টাইটেলের ক্ষেত্রে 12 থেকে 15 ওয়ার্ডের মধ্যে হইতে হবে অবভিয়াসলি। এর অল্প কম বা বেশি হইতে পারে, বাট এটা আপনার বেটার অপশন। তারপরে এখানে আপনার নো এক্সট্রা ওয়ার্ড বা এক্সট্রা কোনো কিছু ইউজ না করলে আপনার টাইটেলটা মানে যেটা আপনি লিখতে চান সেই জিনিসটা আপনি ভালো মতো লিখতে পারবেন। যেখানে একটি এক্সাম্পল আছে, তার আগে টাইটেলটা আপনার কিভাবে লিখলে বেটার হবে, বা আপনি যেটা বললাম যে একটা টাইটেল পড়ে যেন আপনার পুরো পেপারটা বোঝা যায়, পেপারটা যত বড় হোক না কেন পুরো পেপার বা আপনার পুরো কাজের ধরনটা বোঝা যায় টাইটেল পড়ে, এই জিনিসটা উল্লেখ করতে হবে টাইটেলে। এভাবে উল্লেখ করতে হবে, যেমন টাইটেলে আপনার প্রথমত ভেরিয়েবল মাস্ট থাকা লাগবেই, আপনার ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা জিনিসই থাকা লাগবে। আর এই দুইটা ভেরিয়েবলের মধ্যে আপনি রিলেশন দেখতে চাচ্ছেন নাকি ডিফারেন্ট দেখতে চাচ্ছেন নাকি কোন ইফেক্ট দেখতে চাচ্ছেন, এই জিনিসটাও আপনার উল্লেখ উল্লেখ করে করলে বেটার হয়, বাট উল্লেখ না করলেও ভেরিয়েবল গুলো মাস্ট ইনক্লুড থাকতে হবে টাইটেল সেকশনে। তারপর আপনার পার্টিসিপেন্ট কারা হচ্ছে এটাও উল্লেখ, পার্টিসিপেন্ট কারা হচ্ছে, তারপর আপনি কোন মেথড ইউজ করতেছেন, কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ, আপনি কোন ধরনের অ্যানালাইসিস করবেন ডেটা কালেকশনের পর, দেন আপনার প্রবলেমটার ইম্পর্টেন্স কতটুকু বা আপনার প্রবলেমটা আসলে কি, কোন প্রবলেম নিয়ে কাজ করতেছেন, এই জিনিসগুলো আপনি টাইটেল অ্যাড করলে টাইটেলটা অ্যাকচুয়ালি এমন হবে যে
আপনার পুরো কাজটা যেমন আছে মানে পুরো পেপারটা যাই লেখেন না কেন টাইটেল পড়লে বোঝা যাবে যে আপনি কোন জিনিসগুলো নিয়ে কাজ করছেন, কি নিয়ে কাজ করছেন বা পুরো পেপারে অ্যাকচুয়ালি কতটুকু কি আছে। তো প্রথমে আপনি কি রাখতেছেন, ভেরিয়েবল রাখতেছেন। তার মানে আপনি টাইটেল লেখার আগে কয়েকটা জিনিস ঠিক করবেন। আপনার ভেরিয়েবল কি, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, what is your participant, and what is your method, what will be what analysis you will be select, then আপনার প্রবলেম আর ইম্পর্টেন্স কি, এই জিনিসগুলো আপনি এক্সট্রা করে আপনার নোটে লিখে রাখলেন। দেন এগুলো দেখে আপনি টাইটেল লিখবেন। টাইটেলটা কিভাবে লিখবেন একটা এক্সাম্পল দেয়া আছে এখানে দেখেন। দ্য ইফেক্ট অফ ইমপ্রুভিং স্লিপ অন মেন্টাল হেলথ। এখানে আপনার দেখেন ইমপ্রুভিং স্লিপ অন মেন্টাল হেলথ, ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেয়া আছে। আর প্রথমে আমি কি দেখতে চাইতেছি, মানে কোরিলেশন বা ইফেক্ট দেখতে চাইতেছি, এটা দেয়া আছে। তার মানে এখান থেকে আমি এখানে তিনটা জিনিস উল্লেখ করা আছে অলরেডি। আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উল্লেখ করা আছে, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। তারপরে আপনার আমি কোন জিনিসটা দেখতে চাইতেছি এটা উল্লেখ করা আছে। দেন আপনার স্কেল উল্লেখ করা আছে প্রায় OASIS এটা। তারপরে আমি কোন মেথড ইউজ করতেছি, আমি যেমন এখানে যেমন র্যান্ডমাইজড পার্টিসিপেন্ট স্যাম্পলিং করছি র্যান্ডমাইজড ওয়েতে, এটা উল্লেখ করা আছে। দেন কন্ট্রোল ট্রায়াল লিখছি। কন্ট্রোল ট্রায়াল মানে এখানে বোঝাইতেছে যে ল্যাব রিসার্চ হয়েছে। তো আমি যদি সার্ভে করি সেক্ষেত্রে এখানে সার্ভের জিনিসটা কোনোভাবে উল্লেখ করতে পারি যে আমি এটা সার্ভে is randomized survey with mediation analysis এরকম কিছু, বা অন্য কিছু করলে কোয়ালিটেটিভ উল্লেখ করে দিতে পারেন, ইন্টারভিউ করলে ইন্টারভিউ উল্লেখ করে দিতে পারেন। দেন আপনার অ্যানালাইসিস, এখানে যেমন মিডিয়েশন অ্যানালাইসিস উল্লেখ করছে। তো আপনি যে অ্যানালাইসিসটা ইউজ করবেন বা অ্যানালাইসিসটা উল্লেখ না করলেও হয়, আপনার জাস্ট প্রথমে কি দেখতে চাচ্ছেন, রিলেশন, ইফেক্ট নাকি ডিফারেন্ট, এই জিনিসটা উল্লেখ করে ভেরিয়েবলের সাথে কানেকশন দেখাইলেন। দেন স্কেলটা এখানে দিয়ে দিতে পারেন, স্কেল না দিলেও হয়। তারপর আপনি কোন ওয়েতে কোন মেথড ইউজ করতেছেন, পার্টিসিপেন্ট কারা, আর আপনার এতটুকু করলেই না। যেমন এখানে আপনি দিতে পারেন দ্য ইফেক্ট অফ ইমপ্রুভিং স্লিপ অন মেন্টাল হেলথ, এ র্যান্ডমাইজড সার্ভে অন ইউনিভার্সিটি স্টুডেন্টস। কি আপনার পার্টিসিপেন্ট চলে আসলো, লোকেশন চলে আসলো, মেথড চলে আসলো, ভেরিয়েবল চলে আসলো, আর কোরিলেশনে চলে আসলো। ওকে, তারপরে টাইটেল সিলেক্ট করলেন। টাইটেলের পরে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ হলাম সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট রিসার্চের, একদম ইনিশিয়াল লেভেলের। সো আপনার এতক্ষণ যা কিছু করলেন টাইটেল সিলেকশন পর্যন্ত সবকিছু করলেন আপনার খাতায়, আপনার নোটে। তো তারপরে আপনার আসবে লিটারেচার রিভিউতে। এখানে কি করবেন, আপনার লিটারেচার রিভিউটা মূলত আপনি যে পেপারটা বা আপনি যেটা নিয়ে কাজ করতেছেন, যে পেপার নিয়ে বা যে টপিক নিয়ে, ওই টপিকের উপর আপনি অবভিয়াসলি আপনি একা কাজ করেন নাই। আপনি যে টপিকে ধরেন না কেন, দেখবেন ওই টপিকের উপর প্রায় কয়েক হাজার রিসার্চ করা হয়েছে অলরেডি। সো আপনার ধরেন সর্বনিম্ন হলে 10-12 হাজার রিসার্চ পাবেন আপনি প্রত্যেকটা টপিকের উপর, যে টপিকে ধরেন না কেন। তো এই এতগুলো রিসার্চ হওয়ার পরেও আপনি কেন রিসার্চ আবার করতেছেন এই টপিকের উপর, আপনার সময় এখানে কেন নষ্ট করতেছেন, এটা তো অবভিয়াসলি উল্লেখ করতে হবে। মানে যে হোয়াট ইজ রিসার্চে যেটা বলছিলাম, নতুনভাবে চিন্তা করা। তো আপনার লিটারেচার রিভিউতে মূলত আপনি যে টপিকটা সিলেক্ট করছেন বা যে টপিক নিয়ে কাজ করতেছেন, এটার উপর যে প্রিভিয়াস স্টাডি বা প্রিভিয়াস রিসার্চ গুলো আছে, সেই রিসার্চ গুলোর মধ্যে আসলে কি গ্যাপ আছে বা সেই রিসার্চ গুলোর মধ্যে কোন কমতিগুলোর কারণে আপনি আবার নতুন করে এই টপিকের উপরে রিসার্চ করতেছেন, এটা এখানে উল্লেখ করতে হবে একদম। এখানে আপনার রেফারেন্স আর সাইটেশন সহ অ্যাড করতে হয়, এটা আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রেফারেন্স সাইটেশন। এটা আপনার পর নেক্সট দিতে থাকবে। আচ্ছা, তো লিটারেচার রিভিউতে অ্যাকচুয়ালি আমরা কি করতেছি, আমি যে টপিকটার উপর রিসার্চ করব সেই টপিকটার উপর সেই টপিকটার উপর প্রিভিয়াস কিছু পেপার পড়বো, পেপার ডাউনলোড করব, পেপার ডাউনলোড করে পেপারগুলো রিভিউ করব বা পড়বো। ধরেন আপনি 100 পেপার ডাউনলোড করলেন,
ট্রাফিক জ্যাম আর মেন্টাল হেলথ নিয়ে। তো 100 পেপার ডাউনলোড করে ওইগুলো পড়ে আপনি বের করবেন যে আপনার ওই পেপারগুলোতে কি কমতি ছিল যেটার কারণে আপনি আবার রিসার্চ করতেছেন। যেমন ধরেন আপনি আচ্ছা। সো ১ম এ আপনি যে কাজটা করবেন সিলেক্ট টপিক কিওয়ার্ডস। আপনার যে টপিকটা সিলেক্ট করছেন যেমন ট্রাফিক জ্যামের সাথে মেন্টাল হেলথ এর স্ট্রেসের সম্পর্ক। তো এখানে কিওয়ার্ড গুলো কিভাবে সিলেক্ট করবেন? কিওয়ার্ড গুলো দরকার হলাম আপনার পেপার ডাউনলোডের জন্য। আপনি obviously লিটারেচার রিভিউর জন্য প্রিভিয়াস কিছু পেপার ডাউনলোড করতে হবে। রিসার্চ পেপার। তো এটা ডাউনলোডের জন্য কিছু কিওয়ার্ড বের করতে হয়। কিওয়ার্ডটা বের করবেন আপনার ২ টা যে ভেরিয়েবল থাকবে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট এই ২ টা ভেরিয়েবলের সাথে কানেক্ট করে দেন কিওয়ার্ড করবেন। যেমন মেন্টাল স্ট্রেস অ্যান্ড ট্রাফিক জ্যাম বা ট্রাফিক জ্যাম স্টুডেন্টস এরকম কিছু বা আপনি ট্রাফিক জ্যামের সাথে অফিসে যারা যায় তাদের স্ট্রেসের সম্পর্ক এরকম একটি কিওয়ার্ড লিখলেন। তারপরে ধরেন পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড প্রাইভেট ট্রান্সপোর্টের সাথে স্ট্রেসের সম্পর্ক এই জিনিস নিয়ে একটা কিওয়ার্ড সিলেক্ট করলেন। এরকম আপনার যতগুলো ভেরিয়েবল পসিবল ভেরিয়েবল হইতে পারে। যেমন আগে কিন্তু আপনি নোটে এই জিনিসগুলো লিখে আসছেন যে আপনার এই পার্টিসিপেন্টের মধ্যে কি কি রেশিও হইতে পারে। ওই রেশিওগুলো থেকে আপনি কিওয়ার্ডগুলো ঠিক করতে পারবেন। ওকে, তারপরে আসি ফাইন্ড রিসার্চ গ্যাপস ফ্রম দিস পেপার। আচ্ছা, আপনি পেপার ডাউনলোড করলেন। পেপার ডাউনলোড করার পর তারপরে তো আপনার মেইন কাজ পেপারগুলো পড়বেন। আচ্ছা, পেপারগুলো আচ্ছা, পেপারগুলো পড়ার জন্য আপনার একটা পেপার অনেক অনেক রকমের হতে পারে। আপনার এমন হতে পারে একটা পেপার ১০-১৫ পৃষ্ঠার মধ্যে শেষ হয়ে গেছে। আবার এমনও হইতে পারে কোনো পেপার আপনার ১,৫০০ পেজও আছে। তো আপনি তো ফুল পেপারটা পড়তে পারবেন না। পেপার ডাউনলোড করার পর আপনি কি করবেন? পেপারের জাস্ট অ্যাবস্ট্রাক্টে চলে যাবেন। দেখবে পেপারের অ্যাবস্ট্রাক্টটা হবে আপনার একদম ফুল পেপারের একটা ডিটেলস মানে অ্যাবস্ট্রাক্ট অবভিয়াসলি ১০০ থেকে ১৫০ ওয়ার্ডের মধ্যে থাকে। তো এই ১৫০ ওয়ার্ডের মধ্যে আপনার ফুল পেপারের ডিটেলস পেয়ে যাবেন। যা কিছু ইম্পর্টেন্ট আছে ফুল পেপারে সবকিছু এই অ্যাবস্ট্রাক্টে থাকে। তো অ্যাবস্ট্রাক্ট থেকে আপনি কি, কি বের করবেন আপনার এখানে এই পেপারে বা ওই আপনি যে রিসার্চ পেপারটা পড়তেছেন এখন, সেই রিসার্চ পেপারটার সেই রিসার্চ পেপারটার ভেরিয়েবল গুলো কি ছিল? সেই ভেরিয়েবল গুলোর সাথে আপনার ভেরিয়েবল গুলোর কতটুকু মিল আছে। তারপরে সেই রিসার্চ পেপারটার যে আপনার পার্টিসিপেন্ট যারা ছিল ওই পার্টিসিপেন্ট ইম্পর্টেন্ট না। আপনি যাদের ভেরিয়েবল গুলো বের করলেন আর প্রবলেমটা দেখলেন যে আপনি যে পেপারটা এখন পড়তেছেন সেই পেপারে প্রবলেম আর ভেরিয়েবল জিনিসটা আপনার টপিকের সাথে মিলতেছে কিনা। যদি মিলে দেন আপনি যাবেন রিসার্চ গ্যাপে। রিসার্চ গ্যাপ গুলো কিভাবে বের করবেন? প্রথমে যাবেন আপনি পার্টিসিপেন্ট, তারপরে মেথড, তারপর রেজাল্ট এই জিনিসগুলোতে দেখবেন। তো প্রথমে যাবেন আপনি পার্টিসিপেন্টের স্যাম্পলিং এর দিকে প্লাস ভেরিয়েবলের দিকে। প্রথম আপনি ভেরিয়েবল দেখবেন। তো ধরেন এইটাতে আপনার ভেরিয়েবল গুলো কি কি আছে? সোশ্যাল মিডিয়া আর স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন। তো এই ভেরিয়েবল গুলো নেওয়া হয়েছিল এই রিসার্চ পেপারে। এখন আপনার মনে হইলো যে এই পেপারটা করা হয়েছে ধরেন ঢাকাতে। তো আপনি এখন ঢাকাতে ওভারঅল আপনার মনে হলো স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই ৩ টা জিনিস কোন স্কেল দিয়ে করছে এখানে ডাস 21। তো ডাস 21 এর তেমন ভ্যালিডেশন নাই। তো আপনি ডাস 21 বাদ দিয়ে এই ৩ টা স্কেলের ইন্ডিভিজুয়াল ভ্যালিডেশন আছে বাংলা ভার্সনের এরকম ৩ টা আলাদা ইন্ডিভিজুয়াল স্কেল ইউজ করে আপনি ডেটা কালেক্ট করবেন আবার। তো এটা একটা গ্যাপ দেখাইলেন যে এই ৩ টা ভেরিয়েবল যেই স্কেল দিয়ে কালেক্ট করছিল ডেটা সেই স্কেলটার ভ্যালিডেশন নাই। আমি ভ্যালিডেশন সহ নতুন স্কেল দিয়ে কালেক্ট করব।
তারপরে আরেকটা গ্যাপ হইতে পারে যে এখানে যে ভেরিয়েবল গুলো নেওয়া হয়েছিল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, আর এখানে যে পার্টিসিপেট নেওয়া হয়েছিল জাস্ট ৩২২ জন। তো আপনি এখানে পার্টিসিপেন্ট ৩২২ জনের পরিবর্তে ধরেন ৪০০ বা ৫০০ জন নিলেন। এটা একটা রিসার্চ গ্যাপ হইতে পারে যে এখানে পার্টিসিপেন্ট কম আছে, আপনি পার্টিসিপেন্ট আরো বেশি নিলেন। তারপরে এখানে পার্টিসিপেন্টটা আসলে কিভাবে ডিফাইন করছে, স্যাম্পলিংটা কিভাবে করছে, এখানে ধরেন স্যাম্পলিং করছে জাস্ট মেল আর ফিমেল নিছে আর স্টুডেন্ট নিছে, ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো আপনি এখানে মেল ফিমেল তো অবভিয়াসলি থাকবে। এখানে জাস্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট নিছে, আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট না রেখে কলেজ, ইউনিভার্সিটি প্লাস অফিসে যারা কাজ করে তাদের সহ নিলেন। তার মানে এখানেও আপনি একটা রিসার্চ গ্যাপ বের করে ওটা পূরণ করতেছেন। তো লিটারেচার রিভিউর মেন টার্গেট থাকবে এগুলাই। আপনার পূর্বে আপনি যে পেপারগুলো পড়বেন সেই পেপারগুলোতে যে জিনিসগুলা কমতি আছে বা যে জিনিসগুলো যে ভেরিয়েবল গুলো ইউজ করছে, পার্টিসিপেন্ট ইউজ করছে, পার্টিসিপেন্টের পরিমাণ যতটুকু ছিল, ওই জিনিসগুলোর চাইতে আপনি আরো বেটার কোনো কিছু দিয়ে এই ডেটাগুলো কালেক্ট করবেন বা এই কাজটা করবেন। বা ওরা যে মেথডটা ইউজ করছে এখানে যেমন ওনারা কি করছে যে DAS21 এর স্কোরের সাথে বা স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের সাথে সোশ্যাল মিডিয়ার কোরিলেশন দেখছে। আপনি কোরিলেশন না দেখে আপনি চাইতেছেন যে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে তাদের সোশ্যাল মিডিয়া ইউজের সময়ের সাথে কোনো সম্পর্ক আছে কিনা এটা দেখতে চাইলেন, বা কোনো ডিফারেন্ট আছে কিনা কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের সাথে, এই জিনিসগুলো। তো আপনার এটাই হবে আপনার লিটারেচার রিভিউর মেন কাজ। জাস্ট আপনি যে পেপারটা পড়তেছেন সেটাতে কি করছে আর আপনি এটা যেতে ডিফারেন্ট কি করতেছেন এই জিনিসটা আপনার বের করে রাখতে হবে প্রথমে। যেটা আপনারা যেটা করতে পারেন জাস্ট ধরেন এই লাইনটা আপনার মনে হলো যে এখানে আপনি চেঞ্জ করবেন, তো এটাকে আপনি মার্ক করে রাখলেন, পিডিএফ থেকে মার্ক করে রাখলেন। মার্ক করে রাখার পরে দেন যখন আপনি পেপার লেখা শুরু করবেন তখন জাস্ট বের করে যে লাইনটা মার্ক করা আছে ওইখান থেকে আপনি আপনার পেপারে ওটা অ্যাড করে দিবেন। তারপরে আসি ডাউনলোড অ্যান্ড সার্চ পেপার। সার্চ পেপার এটা আপনি কিওয়ার্ড দিয়ে কিভাবে সার্চ করতে এটা তো দেখানো হইলো একবার। আচ্ছা, আরেকটা আসে এখন আপনার রিসার্চ পেপারটা আপনি কোথায় সার্চ করবেন। তো আমরা এমনিতে নর্মালি আমরা গুগল ইউজ করি, বাট রিসার্চ পেপারের জন্য আপনি গুগল স্কলারে প্রথমে গুগল স্কলারে যাবেন। গুগল স্কলার সার্চ করলে এরকম একটা প্রথমে যেটা আসবে গুগল স্কলার, ওটাতে ঢুকলে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে আপনার কিওয়ার্ড গুলো লিখবেন, ধরেন ট্রাফিক জ্যাম এন্ড স্ট্রেস, এটা দিয়ে শুরু করলাম। তো এখানে যেমন ট্রাফিক জ্যাম এন্ড স্ট্রেস এই টপিকের উপর অলরেডি 96,100টা পেপার দেখাইতেছে এখানে আছে। তো গুগল স্কলারে আপনার যত পেপারে আছে সবগুলো চলে আসে একসাথে, এখান থেকে আপনি সবগুলো দেখতে পারবেন। তো সব দেখার তো প্রয়োজন নেই, আপনি জাস্ট প্রথমে যে জিনিসগুলো থাকবে এখানে দেখবেন এই যে এরকম কিছু আসে, এখানে এনে আছে, এখানে Q1। তো এরকম যে পেপারগুলোতে দেখবেন Q1 এখানে Q1 বা Q2 লেখা থাকবে, ওই পেপারগুলো জাস্ট আপনি ডাউনলোড করে পড়বেন। যেমন এখানে Q1 আছে, এগুলো ডাউনলোড করে করতে পারেন। Q1 আপনার বেস্ট যে এগুলা আছে মানে জার্নাল আছে ওইগুলোর পেপার, এগুলো আপনার ভ্যালিডেশন বেশি Q1 Q2 জার্নালে। যেমন এটা Q2, এটাও ডাউনলোড করতে পারি। তো এটা জাস্ট সার্চ জিনিসটা দেখলাম। তো ধরেন এটা আমি এটা আমার মনে হইতেছে যে এই পেপারটা আমার টপিকের সাথে যায়, তো আমি এই পেপারটা ডাউনলোড করে রিভিউ করব বা পড়বো, পুরোটা অ্যাবস্ট্রাক্টটা পড়বো। যেমন এখানে যেমন ইন্ট্রোডাকশন দেওয়া আছে, তো এখান থেকে আমি ভেরিয়েবল পেয়ে যাব। দেন এই ভেরিয়েবলের চাইতে আমি কি ডিফারেন্স করব এটা বের করব। এখানে যে মেথড আছে, কেস স্টাডি করছে, সো বা গ্রুপ ডিসকাশন, ফিল্ড নোট এগুলো নিছে। সো আমি ধরেন বাংলাদেশের প্রেক্ষিতে এই জিনিসগুলো পসিবল না, তো আমি এই জিনিসগুলো বাইরেই যেটা করা যায় আমি ওটা করব ডিফারেন্ট কিছু। দেন রেজাল্টে যে জিনিসটা আসছে এটা আমি হাইপোথেসিস করতে পারি যে এখানে যে রেজাল্টটা আসছে বাংলাদেশের প্রেক্ষিতে এই রেজাল্টটা হবে না। তো এটা নিয়ে এটা একটা আপনার রিসার্চ গ্যাপ হইতে পারে যে বাংলাদেশে এটার উপর হয় নাই, তো এই কারণে রেজাল্টও ভিন্ন আসবে। আচ্ছা, তো
পেপার ওকে। তো আপনার প্রথম কাজ কি হবে, সবগুলো নোট করার পরে কিওয়ার্ড ঠিক করার পরে গুগল স্কলারে যাবেন। গুগল স্কলার থেকে যে পেপারগুলো আপনার আপনার টপিকের সাথে যায় মনে হয় সেগুলোতে ঢুকবেন। ঢোকার পরে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোডের ক্ষেত্রে এখানে যেমন ধরেন এটা পেইড, মানে এটা ফ্রি না। Q1 Q2 জার্নালের যে পেপারগুলো আছে অধিকাংশই আপনার পেইড থাকে, যেমন এটাকে টাকা দিয়ে কিনতে হবে। তো এই জিনিসগুলা জাস্ট প্রত্যেকটা পেপারে দেখবেন একটা ডিওআই নাম্বার আছে, এই যেটা ডিওআই নাম্বার, এটা জাস্ট আপনি কপি করবেন। কপি করে দেন সাইহাব নামে আরেকটা ওয়েবসাইট আছে, এখানে যাবেন। এখানে আপনার যত রিসার্চ পেপার আছে পেইড হোক বা যাই হোক না কেন, আপনার সব ধরনের রিসার্চ পেপার সাইহাবে একদম ফ্রি ডাউনলোড করতে পারবেন। জাস্ট ওই পেপারটার আপনি যেটা ডাউনলোড করতে চাইতেছেন ওইটা ডিওআই নাম্বারটা কপি করে নিয়ে আসবেন। কপি করে সাইহাবে ঢোকার পরে এখানে জাস্ট পেস্ট করে দিলে এখানে আপনার ফুল পিডিএফটা অটো চলে আসে। যেমন এখানে দেখেন চলে আসছে, প্লাস ডাউনলোড অপশন সহ চলে আসছে। তো এরকম প্রথমে গুগল স্কলারে যাবেন, আপনার কিওয়ার্ড সিলেক্ট করা কিওয়ার্ড থেকে পেপার সার্চ করবেন। দেন যে রিসার্চ পেপারগুলো আপনার রিসার্চের টপিকের সঙ্গে যায় সেগুলো ডাউনলোড, সরাসরি ডাউনলোড করা গেলে সরাসরি করবেন, আর সরাসরি ডাউনলোড না করা গেলে মানে পেইড থাকলে ডিওআই নাম্বারটা কপি করে জাস্ট সাইহাব থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তার মানে ডাউনলোড এন্ড সার্চ পেপার, গুগল স্কলার আর সাইহাব, এই দুইটা জিনিস আমার লাগতেছে। তারপরে আমি আসবো রাইটিং এ। আমি পেপার ডাউনলোড করলাম। পেপার ডাউনলোড করার পরে তো আমার শুরু হবে লিটারেচার রিভিউর কাজটা। তো লিটারেচার রিভিউর কাজ শুরু করার সময় আপনি লিটারেচার রিভিউর কাজ শুরু করার আগে আরেকটা কাজ করবেন। ওইটা হলাম আপনার রাইটিং, স্টেট রাইটিং। পুরো ওয়ার্ড ফাইলটা সাজাবেন। প্রথমে টাইটেল পেজ, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্ট, ওকে, যেভাবে আর কি সাজানো হয় ওইভাবে সাজাবেন। এটা সাজানোর পরে জাস্ট পেপার, হ্যাঁ, এগুলো জাস্ট সাজিয়ে রাখার পরে আপনারা লিটারেচার রিভিউটা শুরু করবেন। লিটারেচার রিভিউ শেষ হলে তারপরে দিন আস্তে আস্তে যে কাজগুলো করতে হয় সিকোয়েন্সিয়ালি সেগুলো করতে হবে। আচ্ছা, আজকের মূলত বেসিক জিনিসগুলো এই পর্যন্তই ছিল। আর স্টার্ট রাইটিং, আর কিভাবে পেপার লেখা শুরু করবেন, প্লাস পেপার লেখার পরে সেটা রিভিউ করে আবার অ্যানালাইসিস, ডেটা কালেকশন অ্যানালাইসিস কিভাবে করবেন ওই জিনিসগুলো আবার নেক্সট থেকে শুরু হবে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত মোটামুটি শেষ।